এত রাতে তাকে এখানে দেখে আশ্চর্য হয়ে গেছে মানহা। মানহা দেখতে লোকটার মুচকি হাসে, মাঝ রাস্তা থেকে ডাক দিয়ে বলে, বনবিড়াল। মানহা আরেক দফা চমকে যায়। লোকটা তাকে বনবিড়াল বলছে, মানে সেদিনের তিনিই ইনি? দুয়ে দিয়ে চার হয়ে গেল আজ। মানহার কোনো রেসপন্স না পেয়ে আবারও চেঁচিয়ে উঠে বলে, মানহা, আপনি কি আমার কথা শুনতে পারছেন না? আবরার, আপনি এখানে কি করছেন? প্লিজ চলে যান, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আপনি আমার কথায় রাজি হলে আমি চলে যাব। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কেন এমন করছেন? হ্যাঁ, আপনি হ্যাঁ বলুন, তাহলে চলে যাব। আচ্ছা, ভেবে দেখবো। আপনি এখন যান। ঠিক আছে, এখন 11টা বাজে। 12টার মধ্যে আমার উত্তর চাই। আর হ্যাঁ, উত্তরটা যেন ইয়েস হয়, নো যেন না হয়। আর যদি না বলেন তাহলে কিন্তু আমি ঠিক 12টার সময় ফোন দেব। আসি ডিয়ার বনবিড়াল। বলেই মুচকি হেসে গাড়িতে গিয়ে বসে। মানহা বিস্ময় নিয়ে এখনো অফিসে তাকিয়ে রয়। লোকটা যে কি বলে গেল এক দৃষ্টিতে চেয়ে থাকে। লোকটা এমন কেন করছে? তার মতো মানুষের তো পাগলামি করাটা খাটে না, কিন্তু কেন অবুঝ শিশুর মতো করছে ভেবে পায় না। ঘড়ির টিং টিং শব্দে জানান দিচ্ছে রাত 12টা বাজে। মানহা এখনো কোনো ডিসিশন নিতে পারেনি। এই 1 ঘন্টা সময় ধরে শুধু ভেবেই গেছে কি করবে। মাথায় শুধু একটা কথাই বাড়ি কাচ্ছে, সে ডিভোর্সি নারী। শুধু এই একটা শব্দই আটকে যাচ্ছে, আবরা যাচ্ছে, সেটা কখনোই সম্ভব না। তার ভাবনার মাঝে ফোন কল আসে। মানহা জানে কে কল করেছে। ফোনটা রিসিভ করতে ইচ্ছে করছে না, আবরার মন সায় দিচ্ছে না তাকে অপেক্ষা করানোর। অনেক ভেবেচিন্তে কাঁপা কাঁপা কণ্ঠে কল রিসিভ করে আর কানে দেয়, তখনই শুনতে পায়, মানহা, কি ডিসিশন নিলেন? আমি শিওর আপনি আমার প্রস্তাবে রাজি আছেন। মানহা কি বলবে ভেবে পাচ্ছে না। লোকটা কত আশা নিয়ে ফোন করেছে, তাকে কিভাবে ফিরিয়ে দেবে? কিন্তু তাকে তো বাস্তবতা বুঝতে হবে, বাচ্চামো করলে হবে না। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কিছু কি হয়েছে বনবিড়াল? অস্থির হয়ে জিজ্ঞেস করে। চুপ না থেকে ঝামেলা মিটিয়ে ফেলা তার কাছে উত্তম বলে মনে হয়, তাই তো নিজেকে সামলে বলে, আই এম সরি আবরার। আপনি কখনো ফোন দেবেন না আমাকে। আপনার মুখও দেখতে চাই না আমি। আর কখনো আমার সামনে আসবেন না। বলে কল কেটে ফ্লোরে বসে পড়ে। হাউমাউ করে কান্না করে দেয়। তাই কেন এত কষ্ট হচ্ছে? ডিভোর্সে 2টা বছর হয়ে গেল, এমন তো কখনো হয়নি। কেন এত কষ্ট হচ্ছে? কেন বুকটা ফেটে যাচ্ছে তার? আবরার এখনো ফোনটা কানে ধরে রেখেছে। তার কানে শুধু বাজছে, আপনি কখন আমার সামনে আসবেন না, আপনার মুখও দেখতে চাই না। চোখ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। জোরে কান্না করলে হয়তো নিজেকে হালকা মনে হতো, কিন্তু সে যে পুরুষ, পুরুষদের নাকি কাঁদতে নেই, তাদের কান্না মানায় না। ধপ করে বিছানায় বসে পড়ে। এটা কি হয়েছে তার সাথে? কেন হচ্ছে? একটুখানি ভালোবাসলে কি খুব ক্ষতি হয়ে যাবে বনবিড়াল? আপনাতে কি আমার ঠাঁই হবে না? আপনাকে আমার খুব প্রয়োজন। ঠিক আছে, এতদিন ভালোভাবে বুঝিয়েছি, বাট আপনি আমলে নেননি। কিন্তু কাল থেকে আমার নতুন রূপ দেখবেন। পুরুষের যেমন ভালো রূপ আছে, তেমনি তাদের খারাপ রূপটাও আছে। এতদিন আপনাকে ভালোবেসে পাগলামি করেছি, কাল থেকে এক অন্য আমিকে দেখবেন। কাঁদতে কাঁদতে ফ্লোরেই ঘুমিয়ে পড়ে মানহা। সারাটা রাত ওভাবেই ঘুমিয়ে থাকে। ভোরবের আলো ফুটতেই ঘুম ভেঙে যায় মানহার। আর মোড়া ছেড়ে উঠতে গেলে ঘাড়ে ব্যথা লাগে। মনে পড়ে যায় কাল রাতের কথা। মুহূর্তে চোখ ভিজে ওঠে। তুই আয় না রে, কাছে আয় না রে, প্রাণ তো আর হায় সয় না রে, বলবো কথা কানে কানে, একই পথে চল না রে। আবরার অফিসে আসছে ধরে চুপ করে তার ডেস্কে বসে আছে। তার পাশে ইনান ঘাপটি মেরে বসে আছে, আবরারকে পরোক্ষ করছে। তার স্যারের কিছু একটা হয়েছে। স্যারকে এমন আগে কখনো দেখেনি। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, চুলগুলো এলোমেলো। কিছু যে জিজ্ঞেস করবে সেও পারছে না ভয়ে। আবরার একটা কলম হাতে নিয়ে ঝিম ধরে আছে। সে অনেক কিছু ভাবছে, তার মনের ভিতরে হাজারো কথা ঘুরোঘুরি করছে। আবরার হুট করে বলে ওঠে। ঈশান, কয়টা বাজে? হঠাৎ করে কথা বলায় চমকে ওঠে ঈশান। তাড়াতাড়ি করে উত্তর দেয়, স্যার, দুপুর 2টা। কেন স্যার, কিছু কি হয়েছে?
স্যার, আপনি কি ঠিক আছেন? আমার মনে হচ্ছে আপনি ঠিক নন। অনেকটা সাহস জুগিয়ে বলে। ঈশান আমাকে একটা কথা বলবে? জি স্যার, বলেন। ভালোবাসা কি? কি? কানে কম শোনো নাকি? কি বলছি শুনতে পাওনি? না মানে স্যার, আমি কি ঠিক শুনছি? আবরার তেজ ভালোবাসার কথা জিজ্ঞেস করছে। হ্যাঁ, আবরার চোখ গরম করে তাকায়। ঈশান ভয়ে চুপসে যায়। সরি স্যার। যেটা বলেছি সেটা বলো, হারি আপ। স্যার, ভালোবাসা মানে তাকে মনের গভীরে গেঁথে ফেলা, তার মনেও ভালোবাসার বীজ রোপণ করা, তাকে পাবো না জেনেও ভালোবাসার অপেক্ষা করা। ভালোবাসা মানে তাকে ভালোবাসার পর আর কাউকে ভালোবাসার ইচ্ছাটা মরে যাওয়া। ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, সকল বিপদে আপদে দুজন দুজনকে সাপোর্ট করা। ভালোবাসা মানে সারা জীবন তাকে ভালোবেসে আগলে রাখা, কখনো তাকে সারা এক মুহূর্ত ভালো লাগে না। চোখ বুজলে যার ছবি চোখের পাতায় ভেসে ওঠে, তাকে বাবার এক তীব্র বাসনা। আবরার খুব মনোযোগ দিয়ে শোনে। কথাগুলো তার হৃদয়ে ছুঁয়ে গেছে। দুপুর হতে চললো, মানহা এখনো রুম থেকে বের হয়নি। কাল রাত থেকে তার কিছু ভালো লাগছে না। সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে তার খুব কাছের কেউ তার থেকে দূরে সরে গেছে। চোখ বুজলেই আবরারের চেহারা ভেসে উঠছে। বিছানায় শুয়ে কপালে হাত দিয়ে আছে। সকালেও কিছু খায়নি, দুপুরে কিছু খায়নি। তার খেতে ইচ্ছে করছে না। সবাইকে বলেছে তার শরীরটা ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। তানিয়া বেগম মেয়ের শরীর ভালো না বলে জোর করেনি। নীরা সবটা খেয়াল করেছে। কাল রাতেও ঠিক করে হঠাৎ করে কি হলো অনেকটা ভাবায় থাকে। সে তো সব কাজ সেরে রুমে চলে আসে। অয়ন শোরুমে গেছে। রুমে এসে দরজা বন্ধ করে বেলকনিতে চলে যায়। দ্রুত ভাইকে কল করে। 2 বার রিং হতেই কল রিসিভ করে আবরার। রিসিভ হওয়ার সাথে সাথে বলে, ভাইয়া, কালকে মানহা আপুর সাথে তোমার কি হয়েছে? আবরার অবাক হয়ে বলে, কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? আপু আজ সারাটা দিন খায়নি, ঘর থেকে পর্যন্ত বের হয়নি, চোখ দুটো অনেক লাল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে খুব কান্না করছে। আবরার অস্থির হয়ে জিজ্ঞেস করে, মানহা এখন কোথায়? তোরা জোর করে খাওয়াতে পারিসনি? সব কি বলে দিতে হয়? এখনই ওকে ভাত খাওয়াবি, নইলে অসুস্থ হয়ে পড়বে। ভাইয়ের অস্থিরতা দেখে মুখে মুচকে হাসি, অতঃপর বলে, আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখছি, বাট তুমি আগে বলো কাল কি এমন হয়েছে যার জন্য আপু এত আপসেট? কাল রাতে সমস্ত ঘটনা বলে। নীরা সব কিছু শুনে আশ্চর্য হয়ে যায়। কাল এত কিছু হয়ে গেল আর সে কিচ্ছু টের পায়নি। আবার একটা কথা ভেবে ভালো লাগছে, তার ভাইকে ওই ভাবে বলে আপু খুব কষ্ট পেয়েছে। নীরা দুষ্টু হেসে বলে, ভাইয়া, আমি একটা বিষয় খেয়াল করছি, কি? আপুর মনে তোমার জন্য একটু হলেও ভালোবাসা আছে, তা না হলে আপু কাঁদবে কেন? তুমি বলো, তোমাকে ওইভাবে বলে আপু নিজেও কষ্টে আছে। সত্যি বলছিস বোন? হ্যাঁ, এখন রাখি ভাইয়া, পরে কথা বলবো। আচ্ছা, ভালো থাকিস। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। ফোন কেটে দিয়ে মুচকি মুচকি হাসে আবরার। মাথা চুলকে বিড়বিড় করে বলে, বন বিড়াল, আমার জন্য আপনার মনে একটু একটু করে ভালোবাসা তৈরি হচ্ছে। খুব শীঘ্রই আপনি আমাকে বলবেন, আবরার, আই নিড ইউ। আপনাকে আমার খুব প্রয়োজন। দেখতে দেখতে সময় পেরিয়ে যাচ্ছে। দিন থেকে রাত, রাত থেকে দিন, এভাবেই 2টা দিন পার হয়ে গেছে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, তাই সবাই মিলে ঠিক করেছে ঘুরতে যাবে। তাই নিয়ম মাফিক সবাই রেডি হয়েছে। মানহা, নীরা, তানসি, অয়ন, মিরাজ, তাসকিন আর আবরার আসবে, এটা মানহা জানে না। মূলত মানহাকে কেউ বলেইনি। আবরার বলতে নিষেধ করেছে। ভাইয়ের কথা মতো নীরা সবাইকে নিষেধ করে দিয়েছে। অয়নরা মানে তার কয় ভাই বোন জানে আবরার মানহাকে পছন্দ করে। সবাই জানলেও না জানার ভান করে মানহার সামনে। নীরা যখন অয়নকে সবটা বলে তখন অয়ন খুব অবাক হয়। পর মুহূর্তেই অনেক ভালো লাগা কাজ করে। তার বোনটার দুঃখের দিন শেষ হয়ে সুখের দিন আসবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আবরার ভাই খুব ভালো মনের মানুষ, কিন্তু তার পরিবারের সবাই মানবে তো, এটাই ভাবে শুধু। বাড়ির গাড়ি করে যাবে, অল্প একটু পথ।
ছয়জন বসে পড়ে গাড়ির সিটে। জানালার পাশের সিটে বসতেই খুব পছন্দ করে মানহা, তাই তো তাকে সেখানে বসতে দেওয়া হয়েছে। গাড়ির ভেতরে স্লো মিউজিক বাজছে। অয়ন নিজে সিলেক্ট করে একটা গান প্লে করে। দেখতে দেখতে পৌঁছে যায় নির্ধারিত গন্তব্যে। গাড়ি থেকে নেমে পার্কের ভেতরে গিয়ে একটা টেবিলে বসে। এই জায়গা অসম্ভব সুন্দর, যে কোনো মানুষই পছন্দ হওয়ার মতো জায়গা। একটা টেবিলে 6টা চেয়ার থাকলেও সেখানে আরও 2টো চেয়ার দিতে বলে। মানহা অবাক হয়ে জিজ্ঞেস করে, দুটো চেয়ার কেন দিতে হবে? আমরা তো 6 জন। আয়ান সবার দিকে তাকিয়ে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। নিজে বলতে হবে এটা ঢের বুঝতে পেরেছে অয়ন। কি ব্যাপার, তোমরা একে অপরের দিকে তাকাচ্ছ কেন? আসলে বোন, আরো 2টা লোক আসবে তাই আর কি। কারা ভাই? আসলেই দেখতে পাবে আপু। নীরার কথা ঘোরানোর জন্য ফট করে বলে ফেলে। মিনিট 10-এর মধ্যে 2জন ছেলে মেয়ে আসে পার্কে। তারা অয়নদের টেবিলের দিকে এগিয়ে আসছে। মানহা মাথা নিচু করে ফোন স্ক্রল করতে করতে সবার উদ্দেশ্যে বলে, আর কতক্ষণ বসে থাকবো? কিছু তো অর্ডার করো ভাইয়া। বলে মাথা সিধা করে তাকায়, কিন্তু সামনে তাকে আশ্চর্য হয়। তাদের দিকে এগিয়ে আসছে আবরার, আর তার সাথে একটা মেয়ে। মেয়েটা আবরারের এক হাত জড়িয়ে আছে। দৃষ্টিটা দেখে মানহার চোখ ছলছল করে ওঠে। সে কি ভুল দেখছে? সত্যি সত্যি কি ওটা আবরার? সে স্বপ্ন দেখছে না তো? হঠাৎ মানহাকে থেমে যেতে দেখে সবার দৃষ্টি মানহাতে পড়ে। মানহার দৃষ্টি অনুসরণ করে সবাই সেই দিকে তাকায়। টেবিলে থাকা সবাই হতভম্ব হয়ে যায়। আবরার এগিয়ে এসে বলে, হেই গাইজ, আমার কি লেট হয়ে গেছে না? আসলে নিশার জন্য দেরি হয়ে গেছে। মানহা এখনো এক দৃষ্টিতে চেয়ে আছে। আবরার আর চোখে সবটা খেয়াল করে। মানহার মুখের এক্সপ্রেশন দেখে তার খুব মজা লাগছে, সাথে খারাপও লাগছে। অয়ন সৌজন্যমূলক হাসে বলে, ভাইয়া প্লিজ বসুন। আবরার আর লিসা নামের মেয়েটা বসে। অয়ন ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেয়। হঠাৎ করে নীরার কথায় চমকে ওঠে মানহা। গাইস, তোমাদের সবাইকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, তার জন্য সরি। সবাইকে পরিচয় করিয়ে দিই, নিশা হচ্ছে ভাইয়ার উঠবি। কিছুদিন আগে পরিবারের সবাই মিলে ঠিক করছে তাদের বিয়ে, আর কিছুদিন পরেই বিয়েটা হবে। টেবিলে বসা সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। মানহা আবরারের দিকে তাকায়। দুজনের চোখে চোখ পড়ে যায়। মানহা দ্রুত চোখ ফিরিয়ে নেয়। খাবারের পাট চুকিয়ে সবাই উঠে বসে। সবাই যে যার মতো পরিবেশটা উপভোগ করতে ব্যস্ত। শুধু মানহা আর আবরার দুজনে টেবিলে বসে আছে। দুজনে নিশ্চুপ হয়ে থাকে। নীরবতা ভেঙে মানহা আবরারকে উদ্দেশ্যে তাচ্ছিল্য হেসে বলে, পুরুষেরা এমনই, তারা কখনো এক নারীতে আসক্ত হতে পারে না। 2 দিন আগে যার জন্য হাজারো পাগলামি করে, তার ঠিকই 2 দিন পরে অন্য নারীকে বিয়ে করে নেয়। বলে আবরারকে বলার সুযোগ না দিয়ে চেয়ার থেকে উঠে যায়। আবরার কিছু বলতে গিয়েও থেমে যায়। মুচকি এসে তার বনবিড়ালের পানে চেয়ে থাকে। আজ তানসি আর তাসকিন আমেরিকা ব্যাক করবে। সকাল থেকে এই নিয়ে খুব মন খারাপ তার। মানহাকে জড়িয়ে ধরে খুব কান্না করেছে। আমেরিকা যেতে ইচ্ছে করছে না তার। যদি কোনো মিরাক্কেল হয়ে যেত তাহলে খুব ভালো হতো। তাসকিনের ভার্সিটির পরীক্ষা কয়েকদিন পর, সেজন্য এখানে থাকা পসিবল নয়। ভাইয়ের জন্য তাকে চলে যেতে হবে। এই একটা মাসে কত আনন্দ উল্লাস করেছে, কত স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো ভুলতে পারছে না। সকাল থেকে খানভিলায় খুব কান্নাকাটি হচ্ছে। ইয়াসমিন বেগম আর তানিয়া বেগম মিলে রান্না করছেন। নীরা হাতে হাতে এগিয়ে দিচ্ছে। সন্ধ্যায় ফ্লাইট তানসিদের। দুপুরে নীরার বাবা বাড়ি থেকে সবাই আসবে, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। মিলন খান নিজে দাওয়াত দিয়েছেন সপরিবারে আসার জন্য। আনোয়ার হোসেন কথা দিয়েছেন আসবেন। দুপুর 2টা নাগাদ আসেন আনোয়ার হোসেন, তার বাবা, স্ত্রী, ছেলে। কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেয় নীরা। হাসি মুখে সবাইকে ভেতরে আসতে বলে। তারা ভেতরে এসে সোফায় বসেন। মিষ্টি সামগ্রী নীরার কাছে দেন। নীরা সেগুলো শাশুড়ির কাছে দেয়। মিলন খান আর মিনহাস খান দুইজনে এসে হাসি মুখে কথা বলেন। সোফায় বসে খোশমেজাজে গল্প শুরু করেন। আবরার চুপ করে বসে আছে। বড়দের মাঝে অস্বস্তি হয় তার, সেই জন্য বলে,
আঙ্কেল আপনার কথা বলুন, আমি একটু আসছি। বলে উঠে চলে যায়। মানহা আর নীরা দুজনে নাস্তা দেয় সবাইকে। মানহা ভদ্রতার খাতিরে সবার সাথে কথা বলে। হালিমা বেগম মানহাকে নিজের পাশে বসান। মানহাকে তার খুব ভালো লাগে। মেয়েটা চুপচাপ স্বভাবের, নম্রভাবে কথা বলে, সবাইকে সম্মান করে। হালিমা বেগম মুচকি হেসে জিজ্ঞেস করে, মানহা মা, কেমন আছো তুমি? জি আন্টি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো মা, ভালো আছি। তো এখন কি করবে? পড়াশোনা তো শেষ নাকি? জি আন্টি, এখনো তেমন কিছু ভাবিনি, দেখা যাক কি করা যায়। ও আচ্ছা, তা না হয় করলে মা কিন্তু। মা, তুমি কি শুরু করলে বলো তো? আগে খেয়ে নাও, লাঞ্চের সময় হয়ে গেছে। নীরার কথা শুনে বলতে গিয়ে থেমে যায়। মেয়ের কথা শুনে নীরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। তার মা কি না কি বলে ফেলতো তার ঠিক নেই। আবরার এক টুকরো আপেল খেতে খেতে উঠে যায়। এখানে না থাকায় বেটার মনে হয়। দুপুরের খাবার শেষ করে বড়রা ড্রয়িং রুমে বসে আর ছোটরা বাড়ির ছাদেই চলে যায়। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই উড়াল দেবে অচিন দেশে। নীরার বাবা মা দাদু চলে গেছে, শুধু থেকে গেছে আবরার। তাকে যেতে দেয়নি নীরা। সন্ধ্যা 6টায় ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নেয় তাসকিন আর তানসি। একে একে সবার থেকে বিদায় নেয়। সবার লাস্টে আসে মানহার কাছে। তানসি মানহাকে চাপটে ধরে কান্না করে দেয়। ছোট বোনের কান্না দেখে মানহা নিজেও কান্না করে দেয়। এতদিন যাদের সাথে ছিল তারা সবাই আজ অনেক দূরে চলে যাবে। 2টা বছর বড় বোনের আদর দিয়ে তানসি তাকে আগলে রেখেছিল। ডিপ্রেশন থেকে বেরোতে তার মাস 2 লেগেছিল। তার ফুপি ফুপা ভাই বোনেরা তাকে খুব সাপোর্ট করতো। মানহাকে কান্না করতে দেখে নীরা বলল, আপু, তুমিও তানসীর মতো বাচ্চামো করছো কেন? ওকে সান্ত্বনা না দিয়ে তুমি কাঁদো, তাহলে ও তো ভেঙে পড়বে। মানহা চোখের পানি মুছে হেসে বললে, বোন আমার, প্লিজ কান্না করিস না। আমি কয়েকদিন পরেই যাব, গিয়ে তোকে দেখে আসবো। কাঁদো কাঁদো গলায় বলে, তুমি সত্যি বলছো আপু? হ্যাঁ রে পাগলি, আমি সত্যি যাব। আর তাসকিন তানসিকে দেখে শুনে নিয়ে যাবি, আমার বোনটার যেন কিছু না হয়। হ্যাঁ চল। মানহা, তানসি, আয়ান, মিরাজ আর আবরার যাবে এয়ারপোর্টে। গাড়িতে বসে একটা কথাও বলেনি তানসি। আবরার শুধু লক্ষ্য করেছে এদের ভাই বোনদের বন্ডিং, তাদের। তাই বোনগুলোকে এমন হলেও পারতো। মিনিট 20 মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যায় সবাই। 7টার সময় প্লেন উড়াল দেবে। তানসি মিরাজের সাথে কোনো কথা বলেনি। এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার সময় শুধু বলে, তানু বেবি, সাবধানে যাস, গিয়ে একটা ফোন করিস। মাথা নেড়ে হ্যাঁ বলে। অন্য সময় হলে ঝগড়া বেঁধে যেত মিরাজের সাথে, কিন্তু এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে তার। প্রিয় মানুষগুলোকে ছেড়ে যেতে খুব কষ্ট, সেটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। গলা দিয়ে কথা বের হচ্ছে না, কথাগুলো গলায় আটকে যাচ্ছে। সবার চোখের সামনে দিয়ে চলে যায় তানসি তাসকিন। এয়ারপোর্ট থেকে বাসায় ফিরে আসে সকলে। রাতে গভীর হচ্ছে, সে কেউ ঘুমিয়ে আছে তো কেউ জেগে আছে। মানহার ঘুম আসছে না আজ, তাই ছাদে যায়। গিয়ে দেখে সেখানে আগে থেকেই মিরাজ দোলনায় বসে আছে আকাশের দিকে তাকিয়ে। ভাইকে দেখে তার পাশে গিয়ে বসে জিজ্ঞেস করে, মিরাজ, ঘুমাসনি কেন? 12টা বাজে, এত রাত পর্যন্ত জেগে থাকলে শরীর খারাপ করবে তো। মিরাজ মানহার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। ভাইয়ের এমন কাজে আশ্চর্য হয়ে যায়। মিরাজ তো কখনো এমন চুপচাপ থাকে না। তাহলে কি হয়েছে ওর? নিজের ভিতরে জমা কথাগুলো দমিয়ে রাখে, অন্য প্রসঙ্গ তুলে বলে, তানসিদের জন্য মন খারাপ তোর? আপুকে না বললে আপু জানবে কিভাবে বল? ছাদের মৃদু আলোয় মিরাজের মুখটা দেখে আঁতকে ওঠে মানহা। তার ভাইকে এমন দেখাচ্ছে কেন? অস্থির হয়ে জিজ্ঞেস করে, মিরাজ, তুই কি তানসিকে পছন্দ করিস ভাই? এবার উঠে বসে। মিরাজ কিছুক্ষণ দম নিয়ে বলে, জানি না আপু, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে জানো আপু। বারবার শুধু তানিশের হাসি মুখটা ভেসে উঠছে। তানিশের সাথে করা দুষ্টুমিগুলো সবটা অনেক বেশি মনে পড়ছে আপু। বুকের বা পাশটা চিনচিন করে ব্যথা করছে। এমন কেন হচ্ছে আপু? মানহা আগেই এমন কিছু আন্দাজ করতে পারছিল। মিরাজ তানসিকে পছন্দ করে। আবার তানসি যাওয়ার সময় অনেক ভেঙে পড়েছিল। মনে মনে অনেক প্রশ্ন জাগে, সবকিছু পেছনে ফেলে বলে, আচ্ছা বুঝছি, রুমে গিয়ে ঘুমিয়ে পড়।
তুমি ঘুমাবে না আপু? তুই যা, আমি একটু পর যাচ্ছি। মিরাজ ছাদ থেকে নেমে যায়। মানহা উঠে গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ায়। জ্যোৎস্নায় রাত হয়, সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার লাগছে। আকাশে তারারা মিটিমিটি করে জ্বলছে, মনে হচ্ছে তারা আসছে। আবরারের ঘুম না আসায় ছাদে আসছিল। এসে ভাই বোনের সুন্দর এক দৃশ্য দেখে তাতে মনটা ভরে গেছে। মিরাজ ছাদ থেকে নেমে গেলে সে হেঁটে মানহার পাশে দাঁড়ায়। পাশে কারোর অস্তিত্ব পায়, ঘাড় ঘুরিয়ে আবরারকে দেখে অবাক হয়। এই সময় এখানে তাকে আশা করেনি। আবরারের ঘুম না আসায় ছাদে এসেছিল, কিন্তু ছাদে এসে এমন একটা দৃশ্য দেখতে পাবে কখনোই ভাবেনি। ভাই বোনের ভালোবাসা পৃথিবীর অন্যতম এক ভালোবাসা, যা সবার ভাগ্য থাকে না। আবরারের চোখ দুটো জুড়িয়ে যায় দেখে। ভাই বোনের কোলে মাথা দিয়ে আছে আর বোন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অতঃপর মিরাজ ছাদ থেকে নেমে গেলে সে মানহার পাশে গিয়ে দাঁড়ায়। নিজের পাশে কারোর অস্তিত্ব পেয়ে ঘাড় ঘুরিয়ে আবরারকে দেখে অবাক হয়। এ সময় তাকে আশা করেনি, তাই জিজ্ঞেস করে, আপনি হুম। এখানে কি করছেন? ছাদে কি করতে আসে মানুষ? নিশ্চয়ই খেতে আসে না? আবরারের কথা বলার ধরন দেখে এক দফা অবাক হয়, তাই ফের বলে। ভেড়া ভাবে বলছেন কেন? ভ্রু কুচকে বলে। বনবিড়াল। মানহা চকিত নজরে তাকায়। আহ, কি ডাক! আবরারের গলায় ডাকটা ভালোই মানিয়েছে। এসবে গলায় মেয়ে মানহা নয়। মধুর কণ্ঠস্বরে আবরারের ফের বলল। বনবিড়াল, আমাকে কি ভালোবাসা যায় না? মুখ ঘুরিয়ে দূর আকাশপানে তাকায় সে। বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। জীবনটা বড়ই অদ্ভুত। আবরারের প্রশ্নে তার মুখ থেকে সেই একই কথা বের হবে, সেটা জেনেও আবরার কেন জানতে চায়। মানহার ভাবনার মাঝেই ফের বলে। কি হলো, বলছেন না কেন? ভেড়া ভাবে বলছেন কেন? একটা কথা কি জানেন আবরার, আমরা যাকে চাই কখনো তাকে পাই না, আর যাকে চাই না তাকে না চাইতেও পেয়ে যাই। বিষয়টা অদ্ভুত, তাই না? আমার উত্তর কিন্তু এটা না। আপনি কি জানতে চান আপনাকে ভালোবাসা যায় কিনা? সেটাই তো। আপনি কি জানতে চান আপনাকে ভালোবাসা যায় কিনা? সেটাই তো। তাহলে শুনুন, ভালো তো সবাইকে বাসা যায়, কজনকেই বা ভালোবেসে আগলে রাখা যায়, আর কজনেই বা সেটা পারে বলুন? তাচ্ছিল্য হেসে বলে। কে পারলো না আর না পারলো সেটা আমার দেখার বিষয় না, আমি পারি কিনা সেটা দেখেন। জীবনে একজনকে ভালোবেসে ঠকে গেছি, দ্বিতীয়বার আর সেই ভুল আমি করতে পারবো না। এত কঠোর কেন আপনি? আমাকে দেখে কি একটু মায়া হয় না আপনার? বাই দ্য ওয়ে, আপনার না বিয়ে ঠিক হয়েছে? তাহলে এসব কথা আসছে কোথা থেকে? হ্যাঁ, ফালতু চিন্তা বাদ দিয়ে নিজের বিয়েতে ফোকাস করেন মিস্টার আবরার তাজ। আবরার কি বলবে এখন, থতমত খেয়ে যায়। নিজেকে সামলে বলে। আপনাকে পেলে আমার আর কাউকে লাগবে না বনবিড়াল। প্লিজ এমন হৃদয়হীন হবেন না। খুব কষ্ট লাগে আমার, এই যে এখানটায় খুব যন্ত্রণা হয় আপনাকে হারিয়ে ফেলার। আমাকে যদি এত পাবার আকাঙ্ক্ষা থাকে তাহলে বিয়েতে মত কেমনে দিলেন বলুন? ওটা জাস্ট আপনাকে। বাকিটুকু বলতে পারে না, তার আগেই থামিয়ে দেয় আবরারকে। থাক, বলতে হবে না, আমি জানি আপনারা এমনই। অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ুন, আসি। বলে চলে যায়। মানহার যাওয়ার পানে এক ধারে চেয়ে থাকে, বিড়বিড় করে বলে। এমন নিষ্ঠুর হবেন না বনবিড়াল, এমন হৃদয়হীন আপনাকে মানায় না। আর সেদিনের বিষয়টা একদমই ভালো হয়নি জানি আমি, কিন্তু কি করার বলুন? আমাকে যে জানতেই হতো আমার জন্য আপনার মনে আদৌ কোনো অনুভূতি আছে কি না। জাস্ট এতটুকুর জন্যই অমন একটা প্র্যাঙ্ক করেছিলাম, এর চেয়ে বেশি কিছু না। তার জন্য আমি লজ্জিত। সেই কবেই আবরার তেজ তার মনটা মানহা খানকে দিয়ে ফেলেছে, আর সেটা কখনো ফেরত নেওয়া সম্ভব নয়। আপনাকে আমি নিজের করেই ছাড়বো বনবিড়াল, ইটস মাই প্রমিস। পূর্ব আকাশে সূর্য উদিত হয়। একটু একটু করে চারিদিকে ছড়িয়ে পড়ছে তার আলো। সূর্য তার কিরণ চারপাশটা আলোকিত করে ফেলেছে। প্রতিদিনের মতো আজও নতুন এক সকালের সূচনা হয়। মানুষজন তার কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ে। অনেক রাত করে ঘুমানোর ফলে একটু দেরিতে ঘুম ভাঙে মানহার আর আবরারের। 7টার পরপরই উঠে পড়ে মানহা, দ্রুত ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে যায়। সেখানে প্রায় সবাই আছে, নেই শুধু আবরার আর মিরাজ। মানহা গিয়ে তার পাশে, বাবার পাশে বসে পড়ে। মিরাজ খান মেয়েকে দেখে মুচকে হাসেন। ব্যস্ততার কারণে তিনি মেয়েকে সময় দিতে পারেন না। কয়েকটা দিন কাজে খুব প্রেশার ছিল, আপাতত এখন নেই, তাই ভাবছেন 2টা দিন পরিবারকে সময় দেবে।
মিনহাজ খান মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলেন, প্রিন্সেস, তোমার দিনকাল কেমন যাচ্ছে? ব্যস্ততার কারণে তোমাকে সময় দিতে পারিনি, বাট এখন আর কাজের প্রেশার নেই, তোমাকে অনেক সময় দিব। মানহা মুচকি হেসে দেয়, আলহামদুলিল্লাহ বাবা, সময়টা ভালোই যাচ্ছে। বলে মুখ আধার বানিয়ে আসে, কারণ তার সময়টা ভালো যাচ্ছে না। নানান ঝামেলা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, কিছুতেই ছাড়তে চাইছে না। বাবাকে তো আর সেটা বলা যাবে না, তাই মিথ্যা হাসি জড়িয়ে মিথ্যে বলতে হলো। মানহার মুখে হাত দিয়ে বলেন, কি হলো মা, তোমার মুখটা এমন হয়ে গেল কেন? কিছু কি হয়েছে? না বাবা। হালকা হেসে, তাই বলো মা, আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। এমন আরও কত শত কথা হয় বাবা মেয়ের মধ্যে, সেখানে কেউ তাদের ডিস্টার্ব করে না। বাবা মেয়ের মাঝে কেউ কাবাব মে হাড্ডি হতে চায়নি। এক পর্যায়ে কথা বলতে বলতে জোরে হেসে ওঠেন দুজনে। আবরার নিচে নামার সময় বাবা মেয়ের সুন্দর এক দৃশ্য দেখে মুখে হাসি ফুটে ওঠেন। মানহা হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ড্রয়িং রুমে থাকা সকলে তাদের দিকে তাকিয়ে দুজনেই থতমত খেয়ে যায়। তারপর তাদের সাথে অয়ন আর তার বাবা দুজনেই হেসে ওঠে। মানহা সেটা দেখে নিজেও হেসে ফেলে। চারজনের হাসিতে সারা বাড়িটা ঝনঝনিয়ে ওঠে। হাসির শব্দ শুনে দুই জায়ে কিচেন থেকে ড্রয়িং রুমে আসেন। নীরার কাছে সব দেখতে দিয়ে আসেন। সে মুগ্ধ হয়ে যান দুজনে। দুজন দুজনার দিকে অবাক চোখে তাকান। ইশারায় বলে, এরা বাচ্চাদের মতো হাসছে কেন? শাশুড়ি দেরি হচ্ছে দেখে নীরাও বেরিয়ে আসে। এসে সেও অবাক হয়ে যায়, মুখটা হা হয়ে যায় তার। মানহা হাসতে হাসতে চোখ পড়ে সিঁড়ির দিকে, তার দিকে একভাবে তাকিয়ে আছে আবরার। দুজনের চোখাচোখি হয়ে যায়। এতক্ষণ হাসি বন্ধ হয়ে যায় মানহার। দ্রুত চোখ সরিয়ে অন্যদিকে তাকায়। আবরার ধীরে ধীরে নিচে নেমে আসে। ইয়াসমিন বেগম এগিয়ে আসতে আসতে বলল, কি ব্যাপার, সবাই এমন হাসছো কেন? সেটা তুমি বুঝবে না, বলেন মিলন খান। তিনিও মুখ বাঁকিয়ে কিছু না বলে চলে যান। তানিয়া বেগম জায়ের পেছন পেছন চলে যান। আবরারকে দেখে মিলন খান হেসে উঠে বলে, আবরার এসো বাবা, দাঁড়িয়ে না থেকে বসে পড়ো। আবরার মুছিয়ে এসে মানহার অপোজিট সোফায় বসে পড়ে। এইটা সেটা জিজ্ঞেস করে মিলন খান সেটা চুপচাপ উত্তর দেয়। মানহা সবার উদ্দেশ্যে বলে, তোমরা সবাই কথা বলো, আমি একটু আসছি। বলে চলে যায়। মানহা যাওয়ার পানে একাধারে চেয়ে থাকে। আবরার বুঝতে পারে তার বনবিড়াল তাকে ইগনোর করছে। মুহূর্তেই হাসি মুখেটা মিলিয়ে যায়। পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকা অন্যতম। এজন্য আমাদের অনেকেরই স্বপ্ন সেখানে যাওয়ার এবং সুখে শান্তিতে বাস করার। বাংলাদেশ থেকে আমেরিকা যেতে সময় লাগে 23 ঘন্টা 35 মিনিটের মতো, তবে কোনো কোনো ফ্লাইটের ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে। বাংলাদেশ থেকে সরাসরি বিমান আমেরিকায় যায় না। বাংলাদেশ থেকে আমেরিকা যেতে প্রথমে দুবাই নামতে হয়, সেখানে কয়েক ঘন্টার বিশ্রাম নিয়ে তারপর আমেরিকা যাওয়া হয়। বাংলাদেশ থেকে আমেরিকার 13,219 কিলোমিটার। বাংলাদেশ থেকে আমেরিকা 10 ঘন্টার পার্থক্য। টানা 23 ঘন্টা 35 মিনিট জার্নি করে পৌঁছে যায় আমেরিকায়। সেখান থেকে গাড়ি নিয়ে সোজা নিজের বাসায় চলে যায় তানসিয়া তাসকিন। আমেরিকা সময় সকাল 7টায় বাসায় পৌঁছায় দুজনে। জার্নি করার ফলে দুজনেই খুব টায়ার্ড হয়ে পড়ে। তানসির খুব আম্মু তানভি খান ছেলের মেয়েকে ঠান্ডা পানি খেতে দেন। পানি খেয়ে দুজনে নিজেদের রুমে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে গিয়ে একেবারে শাওয়ার নিয়ে বের হয় তানসি। তারপর বেলকনিতে দাঁড়িয়ে নিজের পরিচিত শহর দেখতে থাকে। খাওয়ার জন্য নিচে থেকে ডাক আসায় খেতে চলে যায়। সকালে খাবার খেয়ে রুমে আসে। তার এখন বিশ্রামের প্রয়োজন। তার বাবা এখন বাসায় নেই। মানহাকে ফোন দেওয়ার জন্য ফোনটা হাতে নিয়ে বেলকনিতে চলে যায়। দেখে প্রায় 9টা বাজতে চলল। তাহলে এখন বাংলাদেশের সন্ধ্যা 6টা বাজতে চলল। হোয়াটসঅ্যাপে কল দেয়। বার দুয়েক রিং হতে রিসিভ করে মানহা। রিসিভ করলে তানসি বলে, হাই আপু, কেমন আছো? এটা আলহামদুলিল্লাহ। পৌঁছেছিস কখন? এই 1.5 ঘন্টার মতো হবে। বাসে এসে গোসল করে খেয়ে তারপর তোমাকে কল দিলাম। ও আচ্ছা, তাহলে এখন রেস্ট নে, নিশ্চয়ই অনেক টায়ার্ড। হ্যাঁ আপু, তুমি ঠিক ধরেছো। রাখি তাহলে, আল্লাহ হাফেজ। নিজের খেয়াল রাখিস, আল্লাহ হাফেজ। ভিডিও কলের সামনে দুই বোন দুজনকে দেখে। কথা শেষ করে কল কেটে দেয়। মিরাজের কাছে কল দিতে গিয়ে দেয় না। কিছু একটা ভেবে। গভীর রাত।
ভাসমান মেঘের আড়ালে থেকেও চাঁদোয়ার ঝড়ের ব্যস্ত চাঁদ। রাতের মৃদু আলোয় তেমন কিছু দেখা যাচ্ছে না। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের পরিবেশটা দেখছে মানহা। সবাই ঘুমিয়ে পড়েছে। খানবাড়িতে শুধু মানহার সজাগ আছে। তানসি চলে যাওয়া এসে বড্ড একা হয়ে পড়েছে। বোনটার সাথে সময় কাটাতে পারত। কত রাত পর্যন্ত জেগে থেকে গল্প করে কাটিয়েছে দুই বোন। আজ রাতটা এসে সম্পূর্ণ একা। সারাদিন সবার সাথে কাটলেও রাতটা কাটে বিষণ্ণতায়। নয় আজ ভরা পূর্ণিমা, আর নয় আজ কোনো মাধবী রাত।